হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার শ্বশুর প্রতি রাতে আমার শরীরে মুভ মলম দিয়ে ম্যাসাজ করে দিত। তারপরেই আমার অনেক ভালো ঘুম হতো। সকালে যখন আমি ঘুম থেকে উঠতাম তখন আমার মাথা অনেক ভারী হয়ে থাকত, আমি হাঁটতেই পারতাম না। আমার সব শরীরে লাল রঙের মতো হয়ে থাকত, যা দেখে আমি হয়রান হয়ে যেতাম। একদিন আমি এই রহস্য জানার জন্য মুখের টিউব পরিবর্তন করে দিই। তারপর যখন শ্বশুর আমার ঘরে এলো তখন তো আমার প্রাণটায় বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো, কারণ সে তো প্রতি রাতে আমার সাথে। আমার নাম অঞ্জলি। আমার একটি মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছিল, যেখানে আমার স্বামী ছাড়াও আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর আর আমার জায়ের একটা মেয়ে ছিল। আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে আমি অনেক সুখেই ছিলাম। প্রতি রাতে আমার শ্বশুর শরীরে আমি মুভ দিয়ে ম্যাসাজ করে দিতাম, আর মুভ মলম দেওয়ার পরে আমার অনেক আরাম হতো এবং আমি শান্তিতে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠলে আমার সারা শরীরে হালকা ব্যথা করত, আর সারা শরীরে লাল রঙের মতো হয়ে থাকত। এই চিহ্ন কেন হতো? আমার শ্বশুরের উপরে আমার সন্দেহ হয়। আর পরের দিন আমি মুখের টিউবটা পরিবর্তন করে দিই, আর আমি ঘুমানোর নাটক করি। সবে মাত্র 15 মিনিট হয়েছিল, এর মধ্যে আমার শ্বশুর এমন কিছু করা শুরু করে যেটা দেখে আমার শরীরটা কেমন ভার হয়ে যায়। আমার পড়াশোনা শেষ হতেই মা বাবা আমার বিয়ে দিয়ে দেয়। আমার বিয়ে বাবার এক বন্ধুর ছেলের সাথে হয়েছিল। আমার শ্বশুর আমার বাবার অনেক ভালো বন্ধু ছিল, তাদের বন্ধুত্ব ছোটবেলা থেকেই ছিল। কিন্তু আমি আমার শ্বশুরকে বিয়ের সময় প্রথমবার দেখেছিলাম, কারণ তাদের বন্ধুত্ব বিয়ে হয়ে যাওয়ার পরে অতটা গভীরভাবে ছিল। তারা অনেক কম একে অপরের সাথে দেখা করত। কিন্তু একদিন যখন আমার বাবা হঠাৎই তার বন্ধুর ছেলেকে, মানে আমার স্বামীকে দেখে, তখন তাকে অনেক পছন্দ করে। আমার বাবা তখনই তার বন্ধুকে তার ছেলের বিয়ের ব্যাপারে কথা বললে। আমার শ্বশুর বলে যে আমি নিজেই ছেলের জন্য সম্বন্ধ দেখছি। তখন আমার বাবার কথা মনে পড়লে আমার শ্বশুরকে বলে ছেলের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে আমাকে দেখতে এলে। তারা এক দেখাতেই আমাকে পছন্দ করে নেয়। এভাবেই আমার বিয়ে হয়ে যায়, আর বাবা আর আমার শ্বশুর পুরনো বন্ধুত্ব আবার নতুন হয়ে ওঠে। আর এভাবেই আমি বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসি। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে অনেক ভালো ব্যবহার করত। আমার জাও আমার সাথে একদম বোনের মতো ব্যবহার করত। আমার জায়ের মেয়ে তো আমার বন্ধুর মতো হয়ে গেছিল। আমি আমার শ্বশুর বাড়ির লোকের সাথে অনেক তাড়াতাড়ি মানিয়ে নিয়েছিলাম, আর তাদের ব্যবহারও অনেক ভালোভাবে বুঝে গেছিলাম, এবং সেখানে আমি অনেক ভালো ছিলাম। আর সে আমার অনেক খেয়াল রাখত। সে একজন ভালো মানুষ ছিল। বিয়ের 4 মাস পর আমার স্বামীকে কাজের জন্য অন্য শহরে যেতে হয়। সে আমাকে বলেছিল যে 1 মাসে ছুটি পেয়েছে, কিন্তু কোনো রকমে সে আরও 1 সপ্তাহ ছুটি বাড়িয়েছে। এর বেশি সে পাবে না। আমার স্বামী চলে যাওয়ার পর আমি অনেক উদাস হয়ে গেছিলাম যে আমি একা কি করে থাকব। এটা ভেবেই আমি কাঁদছিলাম। আমি অনেক চিন্তিত হয়ে যেতাম। ভগবান স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমনভাবে তৈরি করেছে যে যদি একে অপরের থেকে 2 জন দূরে থাকে তো সেই দূরত্ব কেউই মেনে নিতে পারে না। আমার তো সবে মাত্র বিয়ে হয়েছিল, সবে 4 মাসেই তো পার করছিলাম। আমি নিজের স্বামীকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমার স্বামী চলে যাওয়ার দিনও অনেক তাড়াতাড়ি চলে এসেছিল। আমার স্বামী কাজের জন্য 3 মাসের জন্য শহরের বাইরে চলে গেছিল। সে যাওয়ার পর আমি সারাদিন উদাস থাকতাম, কারো সাথে ঠিক করে কথাই বলতাম না। আমার শাশুড়ি আর যা আমাকে অনেক সান্ত্বনা দিত। আমার জায়ের মেয়েও সবসময় আমাকে হাসানোর চেষ্টা করত। সবাই এটাই বোঝানোর চেষ্টা করত, তুমি এই বাড়িতে একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। নিজের শ্বশুর বাড়ির লোকেদের এত ভালোবাসা দেখে আমার অনেক ভালো মনে হচ্ছে। আমার স্বামী রোজ আমাকে ফোন করত, আর আমাকে বোঝাতো আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়ে যাই।
আমার স্বামীর চলে যাওয়ার সবে মাত্র 10 দিন হয়েছিল, কিন্তু আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছিল। এমন কিছু হচ্ছিল যেটা আমি বুঝতে পারছিলাম না যে আসলে আমার সাথে কি হচ্ছে। আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না। আমরা রাতে চা খেয়ে তারপর ঘুমাতাম। আমার যা চা সবার জন্য বানাতো আর সবার ঘরে পৌঁছে দিত, আর সবাই যে যার মতো চা খেয়ে নিত। একদিন রাতে আমি নিজে চা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ অনেক ঠান্ডা পড়ছিল। আর বিয়ের আগের থেকেই আমি চা অনেক পছন্দ করতাম। এখন আমার ঘুমও পাচ্ছিল। আমি যখন চা খেয়ে ঘুমিয়ে পড়ি আর ঘুমিয়ে যাই, তারপর আমি বুঝতে পারি না কখন সকাল হয়ে যায়। সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন ঘরে অদ্ভুত একটা গন্ধ পাওয়া যাচ্ছিল। যখন ঠিকঠাক ঘুম ভাঙার পর আমি বুঝতে পারি যে এটা মোহের গন্ধ। আমি ঠিক করে চোখ খুলে যখন দেখি, তখন সেখানে এরকম কিছু ছিল না। কিন্তু যখনই আমার চোখ আমার হাতের দিকে পড়ে, তখনই আমি আশ্চর্য হয়ে যাই। আমার হাতে লাল চিহ্ন ছিল। আমি আমার হাত আর পা অনেক ভালোভাবে দেখি। আমি কিছুতেই মনে করতে পারছিলাম না আমি ঘুমানোর সময় কখন আমি মুখ দিলাম। আমার সব শরীরে অনেক খারাপভাবে লাল দাগ হয়ে গেছিল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে বসি। না জানি এইসব কি করে হলো। আমি কিছু ভাবতে গোসল করার জন্য বাথরুমে চলে যাই। যখন পানি আমার হাতে পায়ে এসে পড়ে, তখন লাল রং উঠতে শুরু করে। কিন্তু এটা কি ছিল? আমি অবাক হয়ে দেখতেই থাকি। আমার সব শরীরে লাল রঙের দাগ ছিল। আমি নিজে থেকে অনেক ভয় পেয়ে যাই। আমার চোখে পানি চলে আসে, কারণ এর আগে কখনো আমার সাথে এমন কিছু হয়নি। আমি কিছু বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আমি অনেকভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যখন গোসল করে বাথরুম থেকে বের হই, তখন আমার শরীরে আর কোনো লাল রং ছিল না, কিন্তু একটু ব্যথা করছিল। আমার শরীর অনেক কাঁপছিল। আমি বিছানায় এসে শুয়ে পড়ি। আমার মনে অনেক অদ্ভুত চিন্তা আসছিল যে এই লাল রং এইভাবে আমার শরীরে কে দিয়েছিল। তখন আমি চিন্তা করি যে কেউ আমার সাথে মজা করছে না তো? রাতে আমাকে কি পিঁপড়ে কামড় দিচ্ছে না তো? আমি কি ভাবছিলাম এইসব আমার জায়ের মেয়ে করেনি তো? আমি এটাই ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে হয়তো কেউ মজা করেছে, কারণ আমার শরীরে বেশি একটা ব্যথা বা অসুবিধা ছিল না। আমি সকালে জল খাবারের জন্য নিচে চলে যাই। সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। সবাই জল খাবারের টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছিল। আমার উদাস মুখ দেখে শাশুড়ি জিজ্ঞেস করে, কি হয়েছে বৌমা? তোমাকে উদাস মনে হচ্ছে কেন? আমি বলি, না মা, এমন কোনো ব্যাপার না। আমি উদাস নই, আমি একদম ঠিক আছি। কিন্তু তাদের কাউকে দেখে এমন মনে হচ্ছিল না যে কেউ আমার সাথে মজা কি করেছে। শ্বশুর আমার দিকে তাকিয়ে হেসে বলল, কি হয়েছে বৌমা, তোমার মুখের রং ফিকে মনে হচ্ছে কেন? আমি এটাই বলি যে কিছু না, আমার স্বামীর কথা মনে পড়ছে, এই জন্য হয়তো উদাস মনে হচ্ছে। রিতেশ আমার স্বামীর নাম। সবাই আমাকে সান্ত্বনা দেয় যে চিন্তা করো না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে কে আমার হাতে পায়ে এইসব লাল রং দিয়েছিল। আমার হাতে এখন হালকা লাল রঙের দাগ ছিল, আর বাকি রঙগুলো পরিষ্কার করছি পানি দিয়ে। আমি তাদের প্রশ্ন করার পরিবর্তে তারাই আমাকে প্রশ্ন করতে থাকে আমার হাতের লাল রঙের দাগ দেখে। আমার জায়ের মেয়ে জিজ্ঞাসা করে, কাকিমা, তুমি হাতে লিপস্টিক কেন দিয়েছ? তোমার হাত দেখে মনে হচ্ছে তুমি হাতে লিপস্টিক দিছ। হয়তো তুমি মুখে ঠিক করে লিপস্টিক দেওনি, সেই জন্য হাত দিয়ে মোছার চেষ্টা করেছ। সেজন্যই হয়তো তোমার হাতে লিপস্টিক মেখে আছে। তার কথা শুনে আমি তো এটা নিশ্চিত হয়ে গেছিলাম যে এদের মধ্যে কেউ এই কাজ করেনি। আমি সিম্মির কথা শুনে হেসে দিই। তারপর কিছুদিন আমার সাথে এমন কিছু হয় না। আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ থাকত। সবাই তার দিকে বেশি খেয়াল রাখত। তারপর একদিন সেটাই হলো যেটা আমি ভয় পেতাম। তার শরীর আর ঠিক হলো না। সেই পৃথিবী ছেড়ে চলে গেল আমার শাশুড়ি। অনেক ভালো মনের মানুষ ছিল। আমার সাথে কোনোদিন কোনো রকম খারাপ ব্যবহার করেনি, আর না কখনো নিজের বড় বউয়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছে। আমরা দুইজন শাশুড়ি মাকে অনেক ভালোবাসতাম। সেও আমাদের নিজের মেয়ের মতোই দেখত। আমার শাশুড়ির কোনো মেয়ে ছিল না, কিন্তু সে তার বুদের মেয়ের মতো দেখত।
কিন্তু হয়তো তার জীবন এতটুকুই ছিল। আমার শাশুড়ির মৃত্যুর জন্য আমার স্বামী বাড়ি ফিরে আসে। আমি তাকে অনেক সান্ত্বনা দিই, কারণ তার মায়ের আচমকা মৃত্যুতে সে অনেক ভেঙে পড়েছিল। কিন্তু তার কাজে তাকে 10 দিন পরে ফিরতেই হবে। আমার শাশুড়ির মৃত্যুর 10 দিন পরে সে আবার নিজের কাজের জায়গায় ফিরে যায়। আমার সাথে ঘটে যাওয়া আগের ঘটনা আমি প্রায় ভুলেই গেছিলাম। সেই কথা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। সেই লাল রং আর মুখের গন্ধ। আমার শাশুড়ির মৃত্যুর পরে সারা বাড়ি একদম চুপচাপ হয়ে গেছিল। দুঃখ অনেক হচ্ছিল আমার। কিন্তু সবকিছু তো আমাদের হাতে থাকে না। যে চলে যাওয়ার সে চলে যাবে, তাকে হাজারো চেষ্টা করেও আটকে রাখা যায় না। সবাইকে ফাঁকি দিয়ে সে ঠিক চলে যায়। সবাই আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছিল। একদিন আমার শরীরে অনেক ব্যথা করছিল। আমার শ্বশুর আমার মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? তখন আমি আমার শ্বশুরকে বলি, তেমন কিছু নয়, আমার শরীরে অনেক ব্যথা করছে। আমার শ্বশুর পাশে এসে বসে আর মাথায় হাত দিয়ে বলে, যদি খারাপ না ভাবো তবে একটা কথা বলবো। আমি তোমার শরীরে মুভ মলম দিয়ে দিচ্ছি, এতে তোমার শরীরের ব্যথা ঠিক হয়ে যাবে। আমার শ্বশুরের এমন কথা শুনে আমি একটু অস্বস্তিতে পড়ে যাই। আমি বলি যে না না, আমাকে দাও, আমি মুভ দিয়ে নেব, তোমাকে দিতে হবে না। কিন্তু সে হেসে বলতে থাকে, এতে খারাপের কি আছে? তুমিও তো এই বাড়িরই সদস্যা, তো আমি তোমার জন্য করতেই পারি। তোমার শাশুড়িরও শরীরে অনেক ব্যথা করত। আমি রোজ তার শরীরে মুভ মলম দিয়ে দিতাম আর ভালো করে ম্যাসাজ করে দিতাম, আর শরীরের ব্যথা এক চুটকিতে গায়েব হয়ে যেত। তোমার শাশুড়ি বেঁচে থাকা অবস্থায় আমার অনেক প্রশংসা করত। বলতো, যদি কারোর শরীরে ব্যথা হয় তবে যেন আমার কাছে মেসেজ করাতে আসে, তাহলে তার শরীরের ব্যথা একেবারে সেরে যাবে। আমার শ্বশুর উদাস হয়ে বলে, কিন্তু তুমি তো আমাকে ভুল ভাবছ। আমি তার মনে আঘাত দিতে চাইনি। অবশেষে আমি মেনে নিই। সেদিন বাড়ির সবাই মন্দিরে গিয়েছিল, শুধু আমি আর আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমার শরীরের ব্যথার জন্য আমি মন্দিরে যেতে পারিনি। আমি শুয়ে পড়ি আর আমার শ্বশুর মুভ মলম নিয়ে এসে আমার শরীরে ভালোভাবে ম্যাসাজ করে দেয়। সে অনেক ভালো করে ম্যাসাজ করছিল আর আমি অনেক আরাম পাচ্ছিলাম। ম্যাসেজ হয়ে যাওয়ার পরে সে হেসে জিজ্ঞেস করে বলল, এখন কেমন মনে হচ্ছে? আমিও হেসেই উত্তর দিই, তুমি তো অনেক ভালো ম্যাসাজ করতে পারো। আমার শরীরের ব্যথা তো একদম ঠিক হয়ে গেল। সে বলে, দেখো, এই মুভ মলম দিয়ে আমি তোমার শরীরে ম্যাসেজ করে দিই, দেখো তোমার আরাম হবে। আমি কিছু বলার আগেই সে নিজের হাতে আমার পায়ে ম্যাসেজ করতে শুরু করে। আমি চুপ হয়ে গেলাম। মুভ মলমটার গন্ধ অনেক তেজ ছিল। আমার শ্বশুর ম্যাসেজ করে চলে যায় আর সবাই মন্দির থেকেও ফিরে আসে। আর আমার একটু অদ্ভুত মনে হচ্ছে। এত আরাম আর শান্তি মনে হচ্ছিল যে আমার ঘুম পেয়ে যায়। আর আমি কখন অনেক ঘুমিয়ে পড়ি সেটা জানতেও পারি না। আমার অনেক আরামের ঘুম পাচ্ছিল। সেই রাত্রে আমি অনেক শান্তিতে ঘুমাই, আর যখন চোখ খুলি তখন আমি অনুভব করি যে আমার ঘরে কেউ আছে। আমি চাইছিলাম চোখ খুলে রাখতে, কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল যে আমি ঠিক করে কিছু দেখতেই পারছিলাম না। কিন্তু সকাল হতেই আমি অনেক খারাপভাবে ভয় পেয়ে যাই। অনেকবার আমি নিজেকে বসে আনার চেষ্টা করি, কিন্তু সেটাই হলো যেটা দেখে আমি আবারও ভয় পেয়ে গেলাম। আমার হাতে পায়ে সেই একই লাল রঙের দাগ ছিল, আর একই রকমভাবে মুভের গন্ধ। এমন আসছিল যেন রাতে ম্যাসাজ করা হয়নি, বরং কিছুক্ষণ আগেই ম্যাসাজ করা হয়েছে। কিন্তু আমার ভালোভাবে মনে ছিল যে মুভ মলম দিয়ে ম্যাসাজ রাত্রেই করা হয়েছে। তাহলে এত মুভের গন্ধ কোথা থেকে আসছিল? আমি যখন বাথরুমে গিয়ে নিজের সারা শরীর দেখি, তখন আমার সব শরীরে লাল রঙের দাগ ছিল। আবারও একবার আমার সাথে এরকম ঘটনা দেখে আমি কাঁদতে শুরু করি। আমার সারা শরীর থেকে লাল রং উঠানোর জন্য আমি সারা শরীরে পানি ঢালতে শুরু করি। আমি অনেক ভয় পেয়ে গিয়ে ভাবতে থাকি, এটা কি করে হতে পারে? আমার হাত পা এবং সারা শরীরে এই লাল রং কি করে আসছে? এই রং আমার শরীরে কে এইভাবে দিচ্ছিল সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আমার মাথায় অনেক অদ্ভুত চিন্তাভাবনা আসতে শুরু করে। আমি ভাবছিলাম হয়তো অন্য কেউ আমার সাথে এরকম করছিল। আমি এমনিতেই অনেক ভীত ছিলাম। যখন মনে হলো এই কাজ অন্য কোনো ব্যক্তি করেছে, তখন আরও ভয় পেতে শুরু করি আমি এটাই ভাবতে থাকি, আমি ঘুমিয়ে পড়ার পরে কে আমার শরীরে এইভাবে লাল রং দিত।
আর কিভাবে এই লাল রং দেই যে আমি বুঝতেও পারি না। কিন্তু যখন আমি বাথরুমে গিয়ে রং পরিষ্কার করতে শুরু করে দিই, তখন সেই রংগুলো উঠেও যায়, কিছু কিছু জায়গায় হালকা দাগ থেকে যায়। আমার মন চাইতো যে এই ব্যাপারে আমার স্বামীকে জানাতে হবে। আসলে আমার সাথে কি হচ্ছে এইসব ভেবে মাথায় অনেক ব্যথা হতে শুরু করে, আর আমার শরীর খারাপ হতে শুরু করে। আমি নিজের কাজ করে ঘরে এসে ওষুধ খাওয়ার জন্য ড্রয়ার খুলি। যখন আমি ওষুধ খাওয়ার জন্য ড্রয়ারটা খুলে দেখি, তখন সেখানে মুভের প্যাকেট পড়েছিল, অনেকগুলো মুভের টিউব ছিল সেখানে। সেই জন্য মুভের এত গন্ধ বেরোচ্ছিল আমার ঘর থেকে। কিন্তু ভাবনার বিষয় এটাই ছিল যে এতগুলো মুভের প্যাকেট এলো কোথা থেকে? আমার কাছে তো শুধু একটা মাত্র মুভের টিউব ছিল। আমি তো কখনো এতগুলো মুভের টিউব কিনিনি। আর না, আমি এত বেশি মুভ কখনো ব্যবহার করি না। আর রাতে যে মুভ দিয়েছিলাম, সেটা তো আমার শ্বশুর নিজের ঘর থেকে নিয়ে এসেছিল। তাহলে এতগুলো মুভ কি করে এলো? এত কিছু ভাবনার জন্য আমি এটাই ভুলে গেছিলাম যে আমি ওষুধ খাওয়ার জন্য ড্রয়ার খুলেছিলাম। কিন্তু মুভের গন্ধ এতটাই তীব্র ছিল যে দূর থেকে আমি দেখতে পেয়েছিলাম। মুভের গন্ধ নাকে আসার জন্য আমার মাথা ঘুরতে শুরু করে। আমি সেই মুভের প্যাকেটটাকে ওইখানেই রেখে ভাবতে থাকি, এটা কিরকম মুভ যার গন্ধটা অন্যরকম ছিল। আর এত মুভ মলম আমার ঘরে। হঠাৎ আমি অবাক হয়ে যাই যখন নিজের হাত ও পায়ের দিকে দেখি আমার হাত পায়ে সেই লাল রং ছিল, আর হাত থেকে মুভের তীব্র গন্ধ আসছিল। আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম, এই ভেবে যে আমার সাথে এইসব কি হচ্ছে। আমার শরীরের লাল রং কিভাবে আসলো? মুভের প্যাকেট থেকে মনে হচ্ছিল যে কেউ এটা নিজের জন্য ব্যবহার করেছে, তারপর আমার শরীরের উপরও ব্যবহার করেছে। আমি ঘর থেকে বেরিয়ে যাই আর স্বাভাবিক আচরণ করতে থাকি। তারপর আমি রান্নাঘরে গিয়ে খাবার বানাই আর সারাদিন কোনো না কোনো কাজ করে দিনটা পার করে দিই। কিন্তু আমার অনেক চিন্তা হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো আজ রাতে আমার সাথে এরকম কিছু হবে না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন আবারও আমার সারা শরীরে লাল রং ছিল, আর আমার হাত পা হালকা ব্যথা করছিল। এইসব দেখে আমি অনেক আওয়াজ করে উঠি, অনেক আওয়াজ করে সারা বাড়িতে আমার আওয়াজ ভেসে ওঠে। আমার আওয়াজ শুনে যা ও জায়ের মেয়ে সিম্মি আমার ঘরে চলে আসে। আমার সারা শরীরে লাল রং দেখে তারা অবাক হয়ে যায়। আমার সারা শরীরে এই লাল রংগুলো ভালোভাবে দেখতে শুরু করে। আমার যা বলে, তোমার কি হয়েছে, এই লাল দাগ কি করে হলো? আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। অনেক সাহস নিয়ে তাকে বলি যে এইসব কবে থেকে হচ্ছে আর কিভাবে হচ্ছে। আমার যা, তার মেয়ে আমাকে গভীরভাবে দেখছিল। আর তারপর আমার যা আমাকে বলে, তুমি রাতে হয়তো এমন কিছু খেয়েছ যার জন্য তোমার এরকম হচ্ছে। আর এটা তো লিপস্টিকের দাগ, হয়তো তুমি নিজেই শরীরে দিয়েছ। আর এগুলো না পরিষ্কার করে ঘুমিয়ে পড়েছিলে, এই জন্য তোমার সারা পোশাক লিপস্টিকের দাগ পড়ে আছে। এই কথা শুনে আমি আরও কাঁদতে শুরু করি আর ভাবি যে আমি লোকেদের কি করে বিশ্বাস করাবো যে আমি এমন কিছু করিনি। তার কিছুক্ষণ পরে আমি বলি, আমার ঘরে কেউ আসে যে এমন করেছে। আমার এমন কথা শুনে মা মেয়ে একে অপরের দিকে তাকাতে থাকে আর বলে, এখানে অন্য কেউ আসতে পারবে না। বাড়িতে যারা আছে তারা সবাই নিজের কাজেই ব্যস্ত থাকে। তোমার কোথাও ভুল হচ্ছে। এই বলে সে আমাকে গোসল করতে যেতে বলে আর আমার হাত পা পরিষ্কার করে দিয়ে বলে, গোসল করে জল খাবার খাওয়ার জন্য নিচে চলে এসো। তারপরেই কথা বলবো। আমি গোসল করে পরিষ্কার হয়ে যাই আর নিজের পোশাকও পরিবর্তন করে নেই এবং নিজের ঘর পরিষ্কার করার পর নিচে চলে যাই। কিন্তু আমার শ্বশুর আমাকে দেখে চিন্তিত হয়ে যায়। সে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো? তোমাকে দেখে কেমন একটা মনে হচ্ছে। আমি তাকে সবকিছু বলে দিই। সে শুনে কিছুক্ষণ চুপ হয়ে যায়, তারপর বলে, চিন্তা করো না, আগে জল খাবার খেয়ে নাও। খাওয়ার পর আমার শ্বশুরের কাছে এসে বসে আর বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আমি তোমার কিছু হতে দেব না। তার কথা শুনে আমি ভরসা পাই। তার কিছুক্ষণ পর আমার যা আমার কাছে এসে বলে, তুমি ভয় পেও না, আমাদের বাড়িতে এমন কিছু নেই, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার বিয়ের 17 বছর হয়ে গেল, আমি আজ পর্যন্ত এখানে এমন কিছু দেখিনি। আর না কখনো এমন কিছু হয়েছে যেটা তোমার সাথে হচ্ছে। এবং আমার শাশুড়ির সাথে এমন কিছুই কখনো হয়নি। তাহলে তোমার সাথে এটা কি করে হতে পারে?
তোমার ঘরে কেউ আসছে আর তুমি বুঝতে পারছো না, এমনটাও তো হতে পারে। তুমি হয়তো নিজেই লিপস্টিক দাও আর সেটাই হয়তো তোমার হাতে ছড়িয়ে যায়, এই জন্য তুমি বুঝতে পারো না। তুমি হয়তো ভুলে যাও আর তুমি ঘুমিয়ে পড়ো। এটা শুধু তোমার মনের ভুল আর কিছুই না। আমি আমার জায়ের কথা শুনে তার দিকে তাকাই আর তাকে বলি, তুমি কি করে জানলে যে এটা আমার মনের ভুল? আর এত বড় কথা আমি কি করে ভুলে যাব? তারপর আমার যা আমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি কি মেনে নেব? কারণ যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো অনেক অদ্ভুত ছিল। তবে আমি আজ এটা অনেক ভালো করে বুঝে গেছিলাম যে যা করতে হবে সেটা আমাকেই করতে হবে। এখানকার লোকেরা আমার কথা কখনোই বুঝতে পারবে না। বেশিরভাগ কথায় আমার তাদের সাথে হ্যাঁ বলতে হবে। আমি প্রতিদিনের মতো নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। পরের দিন যখন আমি ঘুম থেকে উঠি, তখন আবারও আমার সাথে একই ঘটনা ঘটে যেগুলো আমার সাথে হচ্ছিল। আমার সারা শরীরে লাল রঙের দাগ ছিল আর সারা ঘর থেকে মুভের গন্ধ আসছিল। কিন্তু আজ আমার একটু অবাক মনে হচ্ছে না, বরং রাগ হয়। আমার মনে হচ্ছিল যে কোনো ভাবে হোক সত্যিটা আমাকে জানতেই হবে, যে আমার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে, আর কে এইসব করছে। কে আছে এইসব কাজের পিছনে যে আমাকে এইভাবে বারবার বিরক্ত করছে। আমি কিছু একটা ভেবে সেই ড্রয়ারটা খুলি যেখানে মুভের প্যাকেটগুলো ছিল। আমার মাথায় চিন্তা আসে, এইগুলোর জন্যেই আমার এত গভীর ঘুম আসছে না। তো এই মুভে কিছু একটা তো আছেই। আমি না ভেবেই তাড়াতাড়ি 2 প্যাকেট মুভ বানাই এবং আমার কাছে যে প্যাকেটগুলো ছিল তার সাথে মিলিয়ে দেখি। দুটোর মধ্যে অনেক পার্থক্য ছিল। বাজার থেকে নিয়ে আসা মুভ অন্যরকম ছিল আর যেটা আমার ঘরে ছিল সেটা অন্যরকম। তারপর আমার ড্রয়ারে যে মুখগুলো ছিল সেগুলো সরিয়ে রাখছি আমি। আমার আনা মুখগুলো রেখে দিই। না জানি এসব কাজ কে করছিল। এইবার আমি এইসব জানতে চাই। যেভাবে রাত বাড়ছিল, সত্যি জানার আগ্রহ আমার মধ্যে ততই বেড়ে যাচ্ছিল। অবশ্য রাত হলে সবাই একসাথে খাবার খেয়ে যে যার ঘরে ঘুমানোর জন্য চলে যায়। আমি নিজের ঘরে যাওয়ার সাথে সাথে জেনে বুঝে ঘুমানোর নাটক করি, কারণ আজ রাতে যে কোনো ভাবেই হোক সেই লোকটার কথা আমাকে জানতে হবে, যে রোজ রাত্রে আমার সাথে এইসব করত। আজ রাত্রে আমার ঘুমানোর রাত নয়, বরং জেগে থেকে সব সত্যি জানার। রাত 12টা বাজার সাথে সাথে হঠাৎই আমার ঘরের দরজা খুলে যায় এবং আমার শ্বশুর ঘরে আসে। আমি আস্তে চোখ খুলে সবকিছু দেখতে পাচ্ছিলাম। আমার শ্বশুর যখন ঘরে আসে তখন তার হাতে ব্যাগ ছিল। আমার অনেক অদ্ভুত মনে হচ্ছে, এই সময় আমার শ্বশুরের ঘরে কি কাজ? সে কোনো উদ্দেশ্য নিয়ে আমার ঘরে এসেছিল। তখনই কোনো একটা মানুষের সাথে কথা বলার আওয়াজ আমার কানে আসে। শ্বশুরের সাথে দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল। আমি কোনো রকমে চোখ খুলে দেখি, আমি আমার শ্বশুরের সাথে আরও একজন মানুষ সেখানে দাঁড়িয়েছিল, যাকে দেখতে অনেক অদ্ভুত মনে হচ্ছে। তাকে অনেকটা তান্ত্রিকের মতো মনে হচ্ছিল। আমার ঘরে তাদের দুইজনকে এভাবে দেখতে পেয়ে আমার অনেক ভয় হচ্ছিল। আমার মাথায় অনেক ভুল চিন্তা আসছিল। তখনই সেই লোকটা আমার সামনে এসে বসে। আমি আমার নাটক চালু রাখি আর এমন অভিনয় করছিলাম যাতে আমাকে দেখে মনে হচ্ছিল আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেছি। আমার চোখ বন্ধ ছিল। সেই লোকটা শ্বশুরকে কিছু একটা বলছিল আর শ্বশুর তার কথা শুনে আমার সোজাসুজি এসে বসে পড়ে আর মুভ মলম বের করে আমার পায়ে দিতে থাকে। হয়তো সে সেই মুভ মলম দিচ্ছিল যেটা ড্রয়ারে আমি রেখেছিলাম। তারপর শ্বশুর সেই মুভটা আমার শরীরে দিতে শুরু করে। আমি মুভের অনেক তীব্র গন্ধ পাচ্ছিলাম। সেই সব কিছু আমি অনেক ভালোভাবে অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি উঠে বসি আর আমার শ্বশুরকে একটা মার দেই, কারণ সে আমার পোশাকের ভিতর দিয়ে আমার সব শরীরে মুভ মলম দিচ্ছিল। আমি মনে করছিলাম অনেক আওয়াজ করে বাড়ির সবাইকে ডেকে বলি যে এই মানুষগুলো আমার সাথে এমন করছিল, কিন্তু আমি এখন এমন কিছু করতে পারবো না। তখন সেই লোকটা বলে যে এই মুভ মলম দেওয়ার পর সে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ এটা মুভ মলম নয়, একটা ওষুধ। এর মধ্যে আমি এমন একটা কিছু মিশিয়েছি যেটা শরীরে ম্যাসাজ করার পরে তার গন্ধ নাকে গেলে মানুষ জ্ঞান হারিয়ে যাবে আর এই ওষুধের জন্য তার শরীর অবশ হয়ে যাবে। সে কিছু অনুভব করতে পারবে না। এর গন্ধ আমাদের নাকে আসবে না, কারণ আমরা নাক ঢেকে আছি। লোকটার কথা শুনে আমি বুঝতে পারি এর জন্য আমি জ্ঞান হারিয়ে যেতাম আর আমি কিছু অনুভব করতে পারতাম না।
কিছুক্ষণ পরে সেই লোকটা কিছু মন্ত্র পড়া শুরু করে আর আমার মাথায় ফু দিয়ে আমার শ্বশুরকে ঘরের বাইরে চলে যেতে বলে। তার কথা শুনে আমার শ্বশুর বাইরে চলে যায়। আমার অনেক ভয় পায়, এটা ভেবে না জানি এই লোকটা আমার সাথে কি না করবে। সেই লোকটা আমার শরীরে হাত দিচ্ছিল। আমি না চাই তো আমাকে শুয়েই থাকতে হয়। আমার শরীরে সে হাত দিয়ে যাচ্ছিল, না জানি কি করছিল। আমার তো এমন মনে হচ্ছিল যে প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। তখনই সেই লোকটা কিছু একটা বের করে আমার সব শরীরে দিতে থাকে। সেটা লাল রঙের কিছু একটা ছিল। সেইটা নিয়ে সে আমার সব শরীরে দিতে শুরু করে। তারপর আমার শ্বশুরকে ঘরে ডেকে নেয়। আমার শ্বশুর যখন ঘরে আসে সে বলে, ব্যাস আর 2 দিন বাকি, তার সাথে আমার এই চিকিৎসা আরও 2 দিন করতে হবে, তারপর তোমার বৌমা তোমাকে ভালোবাসতে শুরু করবে। সেই লোকটার কথা শুনে আমার শরীর কেমন একটা হয়ে ওঠে। আমি আটকে উঠি এই ভেবে যে এইসব আমার শ্বশুর করছে, আমার সাথে এইসব করা হচ্ছে। এইসব কথা শুনে আমার শ্বশুর অনেক হাসতে থাকে আর বলে, আমি তো এটাই চাই, আমার বৌমা আমার উপরে পাগল থাকুক, আমার ছেলেকে ছেড়ে আমাকে ভালোবাসুক, আমি এই মেয়েটাকে অনেক ভালোবাসি। এইসব বলে তারা 2 জনে আমার ঘর থেকে চলে যায়। কিন্তু আমি নিজেকে দেখে অনেক অবাক হয়ে যাই। এমনটা হবে আমি কখনো স্বপ্নে ভাবিনি। এটা যে বাস্তবে হচ্ছে এটাই আমি মানতে পারছিলাম না, যে আমার শ্বশুর কখনো আমার সাথে এমন করতে পারে, তাই এত খারাপ চোখে কখনো আমার দিকে তাকাতে পারে। সে তার নিজের ছেলের বউয়ের ব্যাপারেও এমন ভাবতে পারে। আমি কখনো এমনটা বিশ্বাসই করতে পারি না। তারা আমার ঘর থেকে চলে গেছিল। আমি তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করি আর গোসল করতে চলে যাই। আমি নিজের শরীর থেকে সারা দাগ পরিষ্কার করে ফেলি আর ভাবতে থাকি যে এখন আমি কি করব। রাত 1টা বাজলে আমি আমার স্বামীকে ফোন করি আর ভাবি কি করব, হয়তো আমার স্বামী ঘুমাচ্ছিল। অনেকবার ফোন করার পরে অবশেষে সে আমার ফোনটা ধরে। আমি আমার স্বামীর সাথে কাঁদতে কাঁদতে কথা বলি। আমার আওয়াজ শুনে সে অবাক হয়ে যায় আর আমার কান্নার কারণ জিজ্ঞেস করে। আমি তাকে বলি যে আমি কিচ্ছু জানি না, সকাল হওয়ার মধ্যে তোমাকে আমি বাড়িতে দেখতে চাই। যদি তুমি বাড়িতে না আসো তবে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে আমি ফোন বন্ধ করে দিই। পরের দিন সকালে আমি ঘরের বাইরে যাই। আমার শ্বশুর বসে টিভি দেখছিল। আমাকে আসতে দেখে সে তার মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু সেই সময় আমি শ্বশুরের এই হাসির মুখের পিছনে লুকিয়ে থাকা অন্য এক খারাপ মানুষকে দেখি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।